আসসালামু আলাইকুম। মায়ের চিঠি। বিয়ের আজ সপ্তম দিন। ছোট্ট একটা মেয়ে দৌড়ে এসে একটা চিঠি দিয়ে গেল। উপরের পৃষ্ঠায় লেখা মায়ের চিঠি। বুঝতে পারলাম মা লিখেছে। লেখাগুলো তেমন পরিষ্কার না, মনে হচ্ছে অনেক কষ্ট করেই লিখেছে। ভিতর থেকে পড়তে শুরু করলাম। মারে, ছোট্টবেলায় মা মরেছিল। সৎ মায়ের কাছে বড় হয়ে যখন তোর বাবার সংসারে এসেছিলাম, তোর দাদি আমাকে পছন্দ করেনি। যখন তুই গর্ভে আসলি, সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু যখন জানতে পারলো গর্ভে মেয়ে আছে, তখন থেকে আবারও সবার চোখের বিষ হয়ে গেলাম। সবাই যখন তোকে ঘৃণা করেছিল, তখনও এই অধম তোকে পরম যত্নে আগলে রেখেছিল রে মা। শেষ কয়েকটা মাস রাতেও ঘুমাতে পারতাম না। প্রচন্ড পেটে ব্যথা করত। সত্যি বলতে, সেই যে ঘুমটা হারিয়েছে আর ফিরে আসেনি। আমার মাটার জন্য এমন কত শত রাতই তো নির্ঘুম কাটিয়েছি। চোখের অসুখটা হয়তো সেটারই ফল। তখন শুধু ভাবতাম, তুই আসলে তোকে দেখে সবার রাত চলে যাবে। জানিস মা, তুই যখন পৃথিবীতে আসবি, ডাক্তারকে বলতে শুনেছিলাম কেউ একজন মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি শুধু চিৎকার করে একটা কথাই বারবার বলছিলাম, আমার মেয়েকে আপনারা বাঁচান। তোর জন্ম হলো, আমার তখন মৃতপ্রায় অবস্থা। তারপরও পাশে দাঁড়িয়ে থাকা এক নার্সকে মৃদু স্বরে জিজ্ঞাসা করলাম, আমার মেয়ে কেমন আছে? তখনই তোর কান্নার শব্দ কানে আসলো। আমার সকল কষ্ট যেন নিমিষেই হারিয়ে গেল। তারপরের সময়টাতে কি হয়েছিল জানি না। তোর মুখটা আমি দেখতে পারিনি মা, জ্ঞান হারিয়েছিলাম। সবাই মেনেই নিয়েছিল আমি মারা যাব, তবে আল্লাহ হয়তো চাননি আমার মতো আমার মেয়েটাকেও সৎ মায়ের সংসারে রাখতে। তাই তো সেদিন বাঁচিয়ে রেখেছিল আমাকে। তোর বাবার মতো কঠিন মানুষটাও সেদিন তোর মায়ে পড়ে গিয়েছিল। তাই তোর নামটাও আমরা মায়া রেখেছিলাম। তুই আমাকে আম্মু বলে ডাকলেও আমি তোকে মা বলেই ডাকতাম। তোর বাবাকেও কখনো মা ছাড়া ডাকতে শুনিনি। আমাদের আর কোনো সন্তান হয়নি, আমি চাইও নি আর কাউকে। আমার কাছে তুই আমার পৃথিবী রে মা। জানিস মা, রাতে বিছানাতে যখন আমার ডান পাশে ঘুমিয়ে প্রসাব করে ভিজিয়ে দিতি, তোকে আমার বাম পাশে রাখতাম। বাম পাশেও ভেজালে নিজে ভেজা জায়গায় থেকে তোকে শুকনো জায়গায় রাখতাম। সেখানেও ভিজলে আমার বুকের উপর ঘুমিয়ে তোর রাতটা কাটতো। কিভাবে যেন রাতগুলো দ্রুত পার হয়ে গেল রে মা। শত কষ্টের মাঝেও শত কষ্টের মাঝেও তোর সব প্রয়োজনগুলো পূরণ করাই আমার প্রধান কাজ বলে জেনেছি। আর তোর চেহারাটাই তো তোর বাবার সকল রাগের মহা ঔষধ। মারে, নিজেরা বড় ক্লাস পর্যন্ত পড়তে পারিনি, তাই তোকে নিয়ে পাহাড় সমান স্বপ্ন দেখতাম। তোর বাবা বলতো, দেখো আমাগো মায়া অনেক বড় ক্লাসে পড়বো। বড় ক্লাসে পড়তে বড় ফোন লাগবো মা। আমার কলেজ পড়ুয়া মেয়ের আবদারটা কি করে অনাগ্রহ করি। কিছু জমানো টাকা আর আমার হাতের একটা স্বর্ণের চুড়ি বিক্রি করে কিনে দিয়েছিলাম ফোনটা। কত কি দেখাইতে আমারে, আমি এটা দেখো, আমি ওটা দেখো।
মারে, যখনই তুই বাড়ির বাইরে যাইতি, দয়া ইউনিস পড়ে তোর গায়ে ফু দিয়ে দিতাম। তুই ফিরে না আসা পর্যন্ত পথের দিকে চেয়ে থাকতাম। এখনো আমার মনটা ওই পথের দিকেই চেয়ে আছে রে মা, তোর ফিরে আসার প্রতীক্ষায়। জানিস মা, প্রতি রাতেই ঘুমানোর পর কয়েকবার করে তোর ঘরে গিয়ে তোর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আসতাম। আজও এই ঘরে এসেছি, কিন্তু বিছানাতে আজ আর আমার কলিজাটাকে পেলাম না রে মা। অন্যদিন তো চাঁদের একটা টুকরো আমার আধারের পথদ্রষ্টা হয়, কিন্তু আজ আধার শূন্য ঘরটা আমার কাছে কবরেরই সমান রে মা। তোর মনে আছে মা, তোর বাবা একদিন বলেছিল আমার রাজকন্যার জন্য সুটটাই পরা এক রাজপুত্র আসবে। আচ্ছা মা, তুই যখন ছেলেটার হাত ধরে চলে যাচ্ছিলি, তখন কি এই কথাটা মনে পড়েছিল? তুই হয়তো তখন শুধুই ভেবেছিলি আজকে যেতে না পারলে ছেলেটাকে আমি আর পাবো না। তবে তোর বাবার কথা, আমার কথা একটিবারের জন্য তোর মনে পড়েনি মা? সবাই যখন বলেছিল নিজের ক্লাসে পড়া এক ছেলের সাথে তুই চলে গেছিস, আমি বিশ্বাস করিনি, চুপ করে বসেছিলাম। তবে যখন সত্যি বুঝতে পেরেছি, তখন গলাকাটা পাখির মতো শুধু ছটফট করেছি। ভেবেছি আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। মারে, মাস্টার কাকার মেয়েটা যখন পালিয়ে গিয়েছিল, তুই তো আমাকে কথা দিয়েছিলি তোমার মেয়ে এমন কাজ কখনো করবে না মা। ছেলেটার 1 বছরের ভালোবাসার কাছে আমার 18 বছরের ভালোবাসা তুচ্ছ হয়ে গেল রে মা। তুই তো কত কথাই বলতি আমাকে, আজকে এই হয়েছে, কালকে ওই হয়েছে, আরো কত কি। আমাকে তো তুই তোর সবচেয়ে ভালো বন্ধু বলতি। তারপরও একটিবার মুখ ফুটে আমাকে জানাতে পারলি না মা। তুই হয়তো ভেবেছিলি অন্য সবার মতো আমরাও তোর পছন্দকে মেনে নিব না। তোর মনেও কি এই প্রশ্নটা আসে, সব বাবা মায়েরাই কেন তার ছেলে মেয়েদের পছন্দগুলোকে মেনে নিতে চায় না? মারে, আমার দিনগুলো তো শেষ হয়ে এসেছে, আর তুইও তো একদিন মা হবি। তাই এই প্রশ্নের উত্তরটা আমি তোর উপরেই রেখে গেলাম। আমার ভালোবাসা লিখে শেষ করা সম্ভব না রে মা। তোদের ভালোবাসা তো দুজনে দেখা হওয়ার পর হয়েছিল, তাই না রে মা? জানিস মা, জানিস মা, আমি যখন থেকে তোকে ভালোবেসেছিলাম, তখন তোর কোনো অস্তিত্বও ছিল না। তুই বোবা, অন্ধ নাকি কালো হবি সেটাও আমি জানতাম না রে মা। শুধু তোর অনুভব থেকেই তোকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম। বিশ্বাস কর মা, তোদের এই ভালোবাসা দূরত্ব বাড়লে কমে যায়, আর তুই দূরে থাকলে আমার ভালোবাসা কমে না রে মা, বরং আরো বেড়ে যায়। বাবা মায়ের ভালোবাসা কখনো সমাপ্তিবিন্দু হয় না রে মা। মারে, গতকালের সালিশে তুই যখন বলেছিলি আমি আর কাউকে চাই না, আমি শুধু ছেলেটাকে চাই, তখনই আমার আত্মার মৃত্যু হয়ে গেছিল রে মা। তুই যে আমার বেঁচে থাকার নিঃশ্বাস ছিলি রে মা। যাওয়ার সময়ও একটিবার পিছে ফিরে তাকালি না। এই অভাগীর বোবা কান্না কি তোর চোখে পড়েনি মা? সবাই শুধু আমাকেই দোষারোপ করছে, নিজেকে ব্যর্থ মা হিসেবে মানতে পারছি না রে মা। বুকের ব্যথাটাও আর সহ্য করতে পারছি না। সেই তোর জন্মের পর থেকেই শুরু হয়েছে, তবে এখন যেন তা মৃত্যু যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। শ্বাস প্রশ্বাসটা যেন আর চলতে চায় না। চোখের পানিটাও ফুরিয়ে গেছে রে মা। তোর বাবাটাও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কান্না করাটাও যেন ভুলে গেছে। মারে, ভালো থাকিস তুই। ইতি, তোর মা।
শেষ পর্যন্ত পড়ার আগেই চিঠির উপরের তারিখটা চোখে পড়ল। 3 দিন আগের চিঠি। আমি কথা বলতে পারছি না। দ্রুত বাবার বাড়ি চলে আসলাম। রাস্তা থেকেই একজন বলল, মায়া, তোর মা সালিশের পরদিনই গলায় দড়ি দিয়ে মরেছে। কেউ আমাকে জানায়নি। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই। পাশেই মাকে কবর দিয়েছে। আমি কবরের কাছে ছুটে গেলাম। শুধু কাঁদছি, চিৎকার করে কাঁদছি আমি। আজ আর আম্মু নয়, মা মা বলে কাঁদছি। মা গো, মা, ও মা, উঠো মা, দেখো তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। মা, উঠো মা, 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 তুমি তো আমার কলিজা মা। কেউ আমার কলিজাকে উঠতে বলো না। মা, উঠো মা, মা, মা। না, আজ আর আমার মা উঠল না। আমাকে জড়িয়ে ধরে আলতো করে কপালের চুমুটা দিল না। আজ আমার কোনো আবদারই মা রাখলো না। আমার ডাকে সাড়া না দিয়ে আজ নীরবে মা ঘুমিয়ে আছে। আর আমি মায়ের অভিমানের ভাষাতে লেখা চিঠিটা চেয়ে চেয়ে দেখছি। ধন্যবাদ।